প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসক। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার রহমতুল বারী, মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, শিশু পুষ্টি, লিভার ও পরিপাক তন্ত্র বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হবে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকেও লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের দুজনকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি। স্যার, আপনি শুধু আপনার কাছে আসছি যে ডায়াবেটিস নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, এবং মানে ডায়াবেটিসের যেটা সবচেয়ে আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা রোগীদেরকে প্রায় বলে থাকেন যে আপনার রোগটি নিয়ন্ত্রণে থাকতে হবে বা কন্ট্রোল দরকার আপনার। তো এই যে একটা শব্দ কন্ট্রোল, এই শব্দটার অর্থ কি আসলে আমাদের যে সাধারণ মানুষ আছে তারা কি বুঝেন যে কন্ট্রোল বলতে কি বোঝানো হয় আসলে? অ্যাকচুয়ালি দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রাম আমি কথা বলা শুরু করছি। সব ক্ষেত্রেই কিন্তু কন্ট্রোল শব্দটা চলে আসে, ডায়াবেটিস ক্ষেত্রে আরও বেশি মাত্রায় আসে। তা ডায়াবেটিস তো ভালো করতে পারবো না, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে রাখা যাবে। কন্ট্রোলে রাখার জন্য যা যা ব্যবস্থা সেগুলো করতে হবে। তো ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, এটা এমনই একটা রোগ, যদি কন্ট্রোলে না থাকে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধসিয়ে দিতে পারে। আবার এমনই একটা রোগ, যদি সঠিকভাবে কন্ট্রোল রাখা যায়, ডায়াবেটিস আদৌ কোনো রোগই না, স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজে কন্ট্রোলটা খুবই জরুরি। মানে কন্ট্রোল বলে আসলে আপনারা ঠিক কোন কোন প্যারামিটারের ভিত্তিতে বলে থাকেন যে তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে? প্রথম কথা হলো ব্লাড সুগার। ব্লাড সুগার নর্মাল কত থাকতে হবে, সে নর্মালের ভেতরে থাকা। আর কখন আমরা বলবো ডায়াবেটিস, মাঝামাঝি একটা অবস্থা আছে যেটা না কন্ট্রোল না ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। মাঝামাঝি যে অবস্থাটা সেটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যদি এভাবে একটু বলি, বাংলা ভাষায় একটা শব্দ আছে মোটামুটি। এই শব্দটা কিন্তু অন্য ভাষায় খুব বেশি প্রচলিত না। পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। স্বাস্থ্য কেমন? মোটামুটি। ডায়াবেটিস কন্ট্রোল কেমন? মোটামুটি। এই মোটামুটিতে আমাদের জন্য বিপজ্জনক। 2010-এ আটলান্টায় আমেরিকান কার্ডিয়াক সোসাইটির কংগ্রেসে আমাদেরকে দুটা পেপার একেবারে মাথা ঘুরিয়ে দিয়েছে। তার একটা হলো যে আমরা ধারণা করতাম যে মোটামুটি কন্ট্রোল থাকলে ভালো হচ্ছে, কিন্তু দেখা গেল যখন ফ্র্যাঙ্ক ডায়াবেটিক রেঞ্জে থাকে একটা রোগী, তখন তার ছোট ছোট ব্লাড ভেসেলগুলো এফেক্টেড হয়, যেটা ধরা খায় ব্রেইন এবং কিডনি। কিন্তু যেই মাঝামাঝি পর্যায়ে চলে আসলো, মাঝারি সাইজের ব্লাড ভেসেল এফেক্টেড হয়, দ্যাট ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, সেটা ধরা খায় হার্ট এবং কিডনি। দুই ক্ষেত্রে কিডনি ধরা খেচ্ছে। কিন্তু কি দেখলাম, যখন ফ্র্যাঙ্ক ডায়াবেটিস রেঞ্জে থাকে তখন রিস্ক ইজ মোর ফর ব্রেইন, কিন্তু যখন মাঝামাঝি চলে এসে মোটামুটিতে হার্ট। এই জন্যে আমাদের দেশে ডায়াবেটিক রোগীদের হার্টের সমস্যাটা বেশি হয়, কারণ হলো ওই মোটামুটি। কাজেই এক্ষেত্রে সময় সেটাকে উপলব্ধি করা, টাইট কন্ট্রোল রাখাটা খুবই প্রয়োজন। তবে একটা কথা হলো কি, আমরা কিন্তু একটু ব্লাড সুগার বেশি থাকলে যে রিস্ক, ব্লাড সুগার কমে গেলে রিস্ক তার থেকে বেশি। আমরা কিন্তু হাইপোকে বেশি ভয় পাই। তার কারণ হলো ধরেন একটা ইয়াং ডাক্তার, সে ক্লিনিক্যালি বুঝতে পারছে না পেশেন্টটা কি ডায়াবেটিক ইমার্জেন্সি, হাইপার না হাইপো বুঝতে পারছে না। সেক্ষেত্রে কি করবে সে? তখন হয়তো সে কিছু গ্লুকোজ খাইয়ে দিল, তাতে হবে কি, যদি হাইপার থাকে একটু বাড়বে, কিন্তু রোগীর কোনো তেমন ক্ষতি হবে না। কিন্তু যদি হাইপো হয় তার জীবনটা বেঁচে যাবে। এই জন্যই হাইপোটাকে আমরা খুব ভয় পাই, সত্যি করতে ভয় পাই। হাইপোটা যাতে কোনোভাবেই না হয় সেই ব্যবস্থা, পেশেন্ট শকে চলে যেতে পারে, হাইপোগ্লাইসেমিক শক হতে পারে, মারা যেতে পারে, একদম ইমার্জেন্সি, যেটা লাইফ থ্রেটানিং কন্ডিশন। শর্ট টার্মে দ্য পেশেন্ট ক্যান গো। তাহলে আসলে মানে কিভাবে বুঝবে যে মানে একটা ডায়াবেটিক পেশেন্ট, তিনি হয়তো নিয়মিত আপনাদের ফলো আপে আছেন, ঔষধ খাচ্ছেন, কিন্তু এই যে একটা সাডেন ইমার্জেন্সি তৈরি হচ্ছে যে তার ব্লাড সুগার লেভেলটা এতটাই কমে যাচ্ছে যে সেটা হাইপোগ্লাইসেমিয়া তৈরি করছে, তিনি কি করে বুঝতে পারবেন? কিছু সিমটম আছে, সে সিমটমের মধ্যে হাইপো হলে সাধারণত কি হয়, পেশেন্ট বিকামস, প্রচুর পরিমাণ ঘাম হতে থাকে, একেবারে ড্রেঞ্চিং সোয়েট হতে পারে, তারপর অস্থিরতা বাড়ে, পেশেন্ট অ্যাজিটেটেড হয়ে যায়, ঠিক আছে, খারাপ লাগা শুরু হয়, এগুলোতে বুঝতে পারে।
সেক্ষেত্রে আমাদের আজকাল খুব সহজ একটা ব্যবস্থা আগে ছিল না। আমরা জাস্ট ফিঙ্গার টিপ থেকে ব্লাড নিয়ে তৎক্ষণাৎ নিজেরটা ঘরে রাখতে পারি, এটা তৎক্ষণাৎ দেখতে, যদি এটা খুব ডিপেন্ডেবল না, কিন্তু ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য যথেষ্ট। দেখে যদি হাইপো দেখে সঙ্গে সঙ্গে আমাকে হয়তো কিছু সুগারি ড্রিঙ্ক দিয়ে দিতে হবে, কিংবা প্লেন গ্লুকোজ বা চিনিও খাওয়া, মানে তৎক্ষণাৎ সুগারটা রাইজ করবে এরকম কিছু তাকে এগুলো মানে বিপদ হয়ে যায়। আমি নিজে কয়েকদিন আগে বিপদে পড়েছিলাম। আচ্ছা, আমি স্যার আপনার কাছে আরো ডিটেইলে জানবো। আমি একটু স্যারের কাছে আসছি যে স্যার আপনি বাংলাদেশ শিশু হাসপাতালে কর্মরত আছেন, তো এই যে এখন একটা সিজন চেঞ্জের সময়, এই সময়টাতে কিন্তু আমরা প্রায় দেখি যে আমাদের ঘরে যে শিশুরা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সর্দি কাশি থেকে শুরু করে পেটের সমস্যা, এই ব্যাপারগুলোতে তারা কিন্তু আক্রান্ত হয়। তো এখন আপনারা ঠিক কি কি ধরনের কেস বেশি পাচ্ছেন? এই সময়ে তো আসলে বিশেষ করে শীতকাল এবং শীতকাল থেকে যখন গ্রীষ্মকালে আসতে থাকে, এই সিজন চেঞ্জের সময়টা তাপমাত্রা ভেরিয়েশন হয়। দেখা যায় আপনি যখন রাতে শুয়ে থাকবেন দেখবেন যে আপনি হয়তো অত গরম লাগছে, আপনি হালকা করে ফ্যানটা ছেড়ে রাখবেন, রাত 3টা-4টা নাগাদ আবার দেখবেন যে ঠান্ডা লাগছে, ভোর হচ্ছে। এই ভেরিয়েশনটা আপনি হয়তো কিছুটা সহ্য করে যাচ্ছেন, কিন্তু আপনার পাশে থাকা বাচ্চাটা কিন্তু আসলে পারছে না। ও যখন শুয়ে থাকে খেয়াল করবেন, ওর মাথার পিছনটা পিঠটা যদি কেউ হাত দিয়ে দেয়, হাতটা পুরো ভিজে যাবে, অর্থাৎ ঘেমে ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায়। তো আবার জানলা দরজা সব একদম ওপেন রাখাও মার জন্য খুব দুষ্কর, কারণ তখনও ভোরের দিকে ঠান্ডা বাতাস এসে আবার ঠান্ডা লাগার সম্ভাবনা রয়ে যায়। বাট ভেন্টিলেশন থাকতে হবে, একদম উদম করে না খোলা রাখলেও কিন্তু ভেন্টিলেশনের সাপোর্ট থাকতে হবে, কারণ নাইলে কিন্তু বাচ্চা ঘেমে গিয়ে ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা কাশিটা আমরা এই সময় পাচ্ছি, এবং ঠান্ডা কাশি হলে আমরা যে পারিবারিক যে রেমেডিগুলো আছে, একটু কুসুম কুসুম গরম পানি, একটু লেবু পানি, একটু লেবু চা, একটু আদা চা বা এই জাতীয় খাবার যেগুলো আছে একটু গরম, বা ভাতটা খেলাম একটু কুসুম কুসুম গরম, এগুলো খেলেই কিন্তু আসলে এই রেমেডি দিয়ে সম্ভব। ওষুধ কিন্তু আসলে দরকার নেই। রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বা বায়ে ফার্মেসির দিকে তাকানোর আসলেই দরকার নেই, যদি আপনি পারিবারিক রেমেডিগুলি মেনটেন করেন। এখন আসেন আরেকটা আমরা খুব পাচ্ছি, এই সময় দেখবেন যে আপনার বাচ্চারা 5 বছর, 6 বছর, 7 বছর সকালে যাচ্ছে স্কুলে, কিন্তু হাতটা মুট করে না হলে সে যাবে না। তার মানে তাকে কিছু টাকা দিতে হবে, কারণ তার পাশের যে বান্ধবী বা বন্ধু যাচ্ছে স্কুলে, সে কিছু কিনে খায়। আর ওখানে দেখবেন যে খুব রমরমা দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়ে, চিপস থেকে চকলেট থেকে ভেলপুরি থেকে চটপটি থেকে টক থেকে শুরু করে ইনফিনিটি, যার কোনো শেষ নাই, এবং ডেফিনেটলি এবং ওগুলো অ্যাট্রাক্ট করার জন্যই ওখানে রাখা হয়েছে। এবং এগুলার বিক্রি কিন্তু ওই সমস্ত জায়গাতেই বেশি। যারা আমরা স্বাস্থ্য সচেতন তারা হয়তো আমরা একটু অ্যাভয়েড করে চলছি, কিন্তু বাচ্চাদের অ্যাভয়েড করার জন্যই। আর আপনিও সকালবেলা অফিস বের হয়ে যাচ্ছেন, অসম্ভব ব্যস্ত আপনি, বাচ্চাকে তো স্কুলে দিতে হবে, সেও হয়তো আপনার কেয়ারটেকার তাকে নিয়ে যাবে, কাজেই তার কাছে কিছু টাকা দিয়ে আপনি চলে যাচ্ছেন। সে কিন্তু স্কুলে গিয়ে স্বাস্থ্যকর খাবার খাচ্ছে না, বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো পরিবেশ নেই, বা পাশের যে বাচ্চাটা বা যে তার বন্ধু বা বান্ধবী, সেও হয়তো টাকা নিয়ে এসছে, তার আবদারে আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু ওই খাবার খাওয়ার পরে আমরা যেটা পাচ্ছি ইনডাইজেশন বা ডায়রিয়া। শীতকালে আমরা একটা ডায়রিয়া জানি যে রোটা ভাইরাস ডায়রিয়া। এই ভাইরাসের এই অ্যাক্টিভিটিটা শীতের সময় খুব বেশি বেড়ে যায়, এবং এটাতে বিপদ কোথায়, এমন পানি যাওয়া শুরু হয় যে বাচ্চা খুব অল্পতেই পানি শূন্যতা দেখা দেয়। এবং এই সময় বাবা মাকে সচেতন থাকা খুব জরুরি, বিশেষ করে প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, চোখ গর্তে ঢুকে যাচ্ছে কিনা, পেটের চামড়াটা লুজ হয়ে যাচ্ছে কিনা, আবার পানির প্রতি আকর্ষণ তার অনেক বেড়ে যাচ্ছে কিনা, সে খুব পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কিনা, এই সিমটমগুলি কিন্তু বাবা মার জানা দরকার। এবং যখনই দেখা যাবে পেশাব কমে যাচ্ছে, আর দেরি করা উচিত নয়, নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে। এই সময় আমাদের প্রযুক্তি আমরাই তৈরি করেছি, আমাদের ICDDRB খাবার স্যালাইন বা ওর স্যালাইন, এই সময় প্রতিবার পায়খানার পর যদি আমরা বাচ্চার বডি ওয়েট যা থাকে ওই বা তার সমতুল্য কিছু বেশি যদি একটু চা চামচ খাবার স্যালাইন দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু এই পানির অভাবটা হবে না, এতে বিপদ আসবে না। কিন্তু যদি ঠিকভাবে খাবার স্যালাইনটা বানানো হয়, আমরা অনেকে কিন্তু খাবার স্যালাইন বানানোর সময় তাড়াহুড়া করে থাকি, এখানে তাড়াহুড়ার কোনো সুযোগ নাই। সেই হাফ লিটার পানিতে একটা খাবার স্যালাইন খুব সহজ, কিন্তু এটাই আমরা তাড়াহুড়াতে কিন্তু এদিক ওদিক করে ফেলি, এবং 12 ঘন্টা পর্যন্ত স্যালাইনটা রাখা যায়, এরপরে কিন্তু আর স্যালাইনটা কার্যকরী থাকবে না বা রাখা ঠিক নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময় আমরা ইনডাইজেশন বা পরিপাকতন্ত্রের যে সমস্যা, পাতলা পায়খানা নিয়ে বাচ্চারা প্রচুর আসছে, এবং এই সময় দেখা যায় যদি ভাইরাস ডায়রিয়া হয়, বিপদ কোথায়, রাস্তা দিয়ে যাচ্ছেন, ডানে বায়ে ফার্মেসির দোকানের দিকে তাকাবেন, তাহলে বিপদ,
হ্যাঁ, ফার্মেসি থেকে ওরসেলাইন কিনুন, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নয়, কারণ এই সময় রোটাভাইরাস ডায়রিয়া হয় এবং রোটাভাইরাস ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই, এবং আমাদের অভিজ্ঞতা বলে এই সময় অ্যান্টিবায়োটিক দিলে এই ভাইরাস ডায়রিয়া আরও বেড়ে যায়। অনেকে তো চিকিৎসকের পরামর্শ ছাড়াই দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক কিনে তাদের শিশুদেরকে দিচ্ছে, বা তারা কোনো সমস্যায় যদি পড়ে তারা আপনি আমাকে নিচ্ছে। বলেন যে সত্যি কথাটা আসলে কি, আমাকে মানে দোকান থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ভালো না হলেই তারা আমাদের কাছে আসছে, অথবা অ্যান্টিবায়োটিক খেয়ে যখন আরও খারাপ হয়ে যাচ্ছে তখনই আমাদের কাছে আসছে। এটাই হচ্ছে বাস্তবতা। তারা চাচ্ছে যে আসলে আমরা দেখি না একটু ফার্মেসি থেকে। এই জন্য আমার রোগীদেরকে আমি সবসময় বলি, আপনি সুস্থ থাকবেন, শুধু ফার্মেসির দিকে তাকাবেন। স্যার খুব সুন্দর করে এই কথাটা বললেন। আমরা কিন্তু বিগত বছরগুলোতে স্যার আমরা দেখছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন আমাদের দেশে কি পরিমাণ বেড়ে গেছে, এবং ছোট ছোট বাচ্চারা যখন আসে, আমরা ব্লাড টেস্ট করে যখন দেখি যে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেটা আসলে আমাদের জন্য মানে কতটা মানে দুঃখজনক একটা ব্যাপার। অবশ্যই। স্যার একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আপনি ডায়াবেটিসের কন্ট্রোল নিয়ে ইতোমধ্যেই বললেন, এবং প্রি ডায়াবেটিস আসলে কতটুকু ক্ষতিকর সেটা নিয়েও বললেন। তো আসলে যারা পোটেনশিয়ালি ডায়াবেটিস ঝুঁকিতে আছে, যে তারা হয়তো পোটেনশিয়াল ভবিষ্যতে তাদের হতে পারে, তো এই গ্রুপটাতে আসলে কারা আছে? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন। সত্যিকার অর্থে ডায়াবেটিসের একটা মেজর পোর্শন কিন্তু ফ্যামিলিয়াল বা হেরিডিটারি। হ্যাঁ, হেরিডিটারি ছাড়া কি হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু এইটি প্রধান। বাবা মার ডায়াবেটিস আছে বা ফার্স্ট রিলেশনে ডায়াবেটিস, আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেক। তো এদের ক্ষেত্রে সতর্কতাটা বেশি থাকা দরকার, বেশি থাকা দরকার। এক্ষেত্রে আরেকটা জিনিস একটু আমি মেনশন করতে চাই। আমাদের দেশে কেন, সারা বিশ্বে একটা ধারণা আছে বংশ মানেই বাবার, কিন্তু এক্ষেত্রে কিন্তু মায়ের দিকটা বেশি জরুরি। মায়ের দিকে বেশি, মার যদি ডায়াবেটিস থাকে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তা কিছু কিছু জিন আছে যেটা আমরা 100% মায়ের থেকে পাই, বাবার থেকে না। তো যারা এইভাবে পোটেনশিয়াল ডায়াবেটিস বলছি, যাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, ফুপ্পু, চাচা, এদের ভিতরে ডায়াবেটিস, তাদেরকে তো তারা আগে থেকে জানি যে আমার বাবা মা ডায়াবেটিস আছে, যে আমার হওয়ার সম্ভাবনা আছে। আমি প্রথম থেকে সতর্ক থাকি। কিভাবে? আমি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবো, আমি চিনি মিষ্টি জাতীয়গুলো ফুডগুলো অ্যাভয়েড করবো, যেটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, যে গ্লুকোজ লেভেল খুব দ্রুত বেড়ে যায়, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করব, যে লং সময় ধরেই হবে সেইগুলো খাবার ব্যবস্থা করব আর কি, মানে ফাইবার্স খাবারগুলো বিশেষ করে। মানে তৎক্ষণাৎ সেটা আমার শরীরে গ্লুকোজ লেভেলটা বাড়াবে না, ধীরে ধীরে যেই খাবারগুলো আমাদের শরীরে মিশে যায় সেই খাবারগুলোর কথা বলছেন। আমরা কিভাবে, মানে কোন সোর্স থেকে এই খাবারগুলো পেতে পারি? এটা তো সাধারণত প্ল্যানেটারি সোর্স থেকে হতে পারে, এনি ফাইবার্স ফুড হতে পারে। আর ইদানিং একটা প্রবণতা হয়েছে ফাস্ট ফুড বা খুব রেডিমেড এনার্জি আসে এমন ফুড, এগুলো অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, আমরা ভাত খাওয়ার ব্যাপারে বাঙালি বরাবরই হচ্ছে অকৃপণ। আমরা খেতে বসলে আমরা পছন্দ করি অনেক বেশি ভাত খেতে, এবং আমাদের রসনার ব্যঞ্জন থাকে। তো আসলে ভাত খাওয়ার বিষয়টা নিয়ে আপনারা কি বলেন, যে এটা আসলে শরীরের জন্য কথা, এটা কতটুকু বলার সময় চলে এসছে। অ্যাকচুয়ালি আমাদের ডাক্তারি যখন প্রথম পাস করি বা স্টুডেন্ট, তখন আমাদের শেখানো হয়েছে ডায়াবেটিক রোগী সকালে রাত্রে রুটি খাবে, দুপুরে ভাত খাবে। অ্যাজ ইফ এটা বোঝা যায় যে রুটি খেলে ডায়াবেটিস হয় না বা কন্ট্রোলে থাকে। এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। এটা একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি গ্লাইসেমিক ইন্ডেক্স রুটিতে কোনো অবস্থাতেই ভাতের থেকে কম, বরঞ্চ বেশি। ইদানিং এই জন্য আমরা কিন্তু রুটি খাওয়াটাকে ডিসকারেজ করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট পরিমাণটা বড় কথা, স্মল ফ্রিকোয়েন্ট মিল। আমি এটা যদি এইভাবে বলি, আমি 5 কেজি চালের ভাত রান্না করব, বড় একটা পাতিলে করতে পারি, কিংবা 1 কেজি করে 5 বারে করতে পারি, ভাত কিন্তু সমান হবে। কিন্তু ফুয়েল কোনটা বেশি লাগবে? 5 বারে ভাত খাচ্ছে, তাই তো? এই খাবার ক্ষেত্রেও স্মল ফ্রিকোয়েন্ট মিল। আমরা 3 বার না খেয়ে যে 6 বার খাই, সকালের খাবারটাকে আমরা ভেঙে দিই, 8টায় খাই, 11টায় খাই, দুপুরটা ভেঙে দিই 2টায় 5টায়, বিকেলটা ভেঙে দিই 8টায় 11টায়। এটা খাওয়াটা বেটার, এবং লেস গ্লাইসেমিক ফুড যেগুলো সেগুলো খাবো, তাহলেই ভালো থাকা যাবে। আর ভাত খাওয়া যাবে না তা কিন্তু না, পরিমাণটা মুখ্য। খুব কম পরিমাণে খাই, আমাদের দেখা যায় ভাতটাই মেইন হয়ে গেল, অন্যান্যগুলো যে জাস্ট উল্টিয়ে দিই। আমি এভাবে বলি, শাকের বলকে ভাতের বল করে দিই, ভাতের বলকে শাকের বল করে দিই, তাহলেই হয়ে গেল। বুঝতে পেরেছি? মানে এক্ষেত্রে মানে আমি ভাত রুটি যেটাই খাচ্ছি, আমাকে সেই পরিমাণটা অবশ্যই আমি অল্প পরিমাণে যেন খাই। 3টা কম্পার্টমেন্টে ভাগ করি। ফার্স্ট কম্পার্টমেন্ট ডায়াবেটিক রোগীদের জন্য নিষিদ্ধ খাবার, সেটা যে কোনো চিনি মিষ্টি জাতীয় খাবার,
টোটালি নিষিদ্ধ। কতখানি নিষিদ্ধ? ইভেন আমি বলবো চায় চিনি খাওয়া চলবে না। উন্নত বিশ্বের চা কফিতে কিন্তু চিনি খায় না, না আমাদের দেশে কিন্তু এটা ভীষণভাবে প্রচলিত, এটাও খাবো না। বা আচ্ছা এই সিজন এসছে, পিঠা পুলিশ সিজন, আচ্ছা একটু খেলাম, একদিন খেলে কি হয়? হঠাৎ করে আমি সারাদিন ফুটপাতে হাঁটি, 5 মিনিটের জন্য রাস্তার মাঝখানে হাঁটলে অ্যাক্সিডেন্ট হবে। কাজে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এইটা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো খাবারটাকে ভেঙে দেব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি সেটা আমি কখনোই 3 বারে পেট খালি খাবারটা রাখবো 5 না। বারে, হ্যাঁ 5 বার 6 বারই খাই, অসুবিধা নেই। আর এছাড়া খাবারের ক্ষেত্রে আমরা ডায়াবেটিক রুগীকে অ্যাকর্ডিং টু ওয়েট আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো ওভারওয়েট, তাদের তো ওজন কমাতে হবে, তাই সে ফুড ইনটেকটা সেরকম হবে। ক্যালোরি ডেফিসিট হয়তো হওয়া সকালে 100, প্রয়োজন। দুপুরে 100, রাতে 100 টাকা খাচ্ছিলাম, ওরা 50 করলাম, বা 80 যেটাই হোক। কিংবা যাদের নর্মাল ওয়েট তাদের মেনটেন করতে হবে, তাদের ফুড যেটা আছে সেটাই ভেঙে দেবো। আরেকটা হতে পারে আন্ডার ওয়েট, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ডায়েট রেস্ট্রিক্ট করবো, সেক্ষেত্রে বরঞ্চ তাকে খাবার বাড়াতে হবে। ক্যালোরি তার বাড়াতে দরকার হলে ওষুধ দিব, কিন্তু খাবারটা বাড়াতে হবে না, নিউট্রিশন ঠিক নিলে তো বিপদ হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো। আমি স্যারের কাছে একটা বিষয় নিয়ে আসতে চাই। স্যার অলরেডি ডায়াবেটিস নিয়ে কথা বলছেন এবং একটু আগে স্যার ওয়েট নিয়ে কথা বললেন যে ওভার ওয়েট আছেন যারা, ওবেস আছেন। তো বাচ্চাদের ক্ষেত্রে এখন আমরা চাইল্ডহুড ওবেসিটি খুব বেশি পাই। আপনি ইতোমধ্যেই বাচ্চাদের যে ফুডের ব্যাপারটা নিয়ে বললেন যে বাচ্চাদের যে বিভিন্ন ধরনের রকমারি বাইরের খাবার খাওয়ার প্রবণতা, এবং এখন আমাদের যে আসলে লাইফস্টাইল, আমরা যেই দ্রুত ধরনের জীবনযাপনে এখন অভ্যস্ত, সেই বাসায় রান্না করা খাবার থেকে কিন্তু আমরা ধীরে ধীরে শিফট করছি যে রেস্টুরেন্ট নির্ভর বা ফুড পান্ডায় অর্ডার নির্ভর খাবারের দিকে। তো চাইল্ডহুড ওবেসিটি আসলে কতটুকু অ্যালার্মিং, থ্রেটেনিং হতে পারে? একটা চমৎকার প্রশ্ন করেছেন। মানে এই জিনিসটাকে হয়তো আমরা ইগনোর করে যাচ্ছি, হয়তো ব্যস্ততার আমরা কারণে। সবাই চাই যে নাদুস নুদুস একটু মোটা সোটা এবং বাচ্চা। আমরা জেনে শুনেও হয়তো ইগনোর করে যাচ্ছি। বাবা মা হয়তো জানেন যে একটু যদি বাচ্চাটা একটু স্থূলকায় হয়ে যায় বা ওবেস হয়ে যায় বা ওভারওয়েট হয়, তারপরে ওবেস হয়, এটার জন্য আমাদের একটা নির্দিষ্ট মার্কার আছে বাচ্চাদের জন্য। বলা হয় আমরা যদি বাচ্চার বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স, এটা যদি একটা পার্সেন্টাইল চার্টে এটা করা হয়, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা করে থাকি। শুধুমাত্র হাইট এবং ওয়েটটা নিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। একটা বাচ্চা যদি মোর দ্যান 85th পার্সেন্টাইল থাকে, তখন আমরা এটাকে বলে থাকি ওভারওয়েট। আবার এটাই যদি গ্রোথ চার্টে, বিএমআই চার্টে মোর দ্যান 95th পার্সেন্টাইল হয়ে যায়, তখন আমরা এটাকে বলি ওবেস। আর এরপরে আরও ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আরও বেশি ওবেসিটির আছে। এখন আমাদের কাছে বাবা মারা কিন্তু যে বাচ্চাদেরকে নিয়ে আসছে, মোস্টলি আর ওল্ডার চিলড্রেন ওর অ্যাডোলেসেন্ট, এবং তারা দেখবেন তারা যখন দেখছে নিজেরা আর পারছে না, বাবা মা অনেক ব্যস্ত থাকেন, দুজনেই চাকরি করেন, ছেলেকে বলা হয়, ছেলেও বাসায় থাকে, খাবার হয়তো থাকে তৈরি করা, কিন্তু সেই খাবারটা না খেয়ে সে হয়তো অনলাইন থেকে খুব সহজেই একটা ক্লিক করলেই থ্রো ফুড পান্ডা ওর আদার অ্যাপস খাবারগুলো বাসায় চলে আসে এবং এটা খুব সহজে সে খেয়ে নেয়। এই ফাস্টফুডগুলো কিন্তু কিলো ক্যালোরি বাড়তে 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 একটা সময় গিয়ে বাচ্চাটাকে ওবেস করে দিচ্ছে। এবং যেখানে হাই ফাইবার ডায়েট, স্যার বলছিলেন যে হাই ফাইবার ডায়েটগুলো কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে না। যেমন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলোর মধ্যে ফাইবার বেশি থাকে, সেগুলা কিন্তু আমাদের প্র্যাকটিস হচ্ছে না, যে কারণে ওগুলো জাঙ্ক ফুড, সেটার মধ্যে প্রচুর পরিমাণে স্পাইস থাকে, প্রচুর ক্রিমি সাবস্টেন্স থাকে, প্রচুর চিজ থাকে, সল্ট থাকে, যেটা স্বাস্থ্যের জন্য আসলেই এত বেশ ক্ষতিকর। তো সেটা তারা খেয়ে থাকে। এখন খেলে সমস্যা কী হবে? ওবেসিটি 2 রকম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল মিনস আমার পেটের মাঝখানটা, নাভি, এটা যখন বেড়ে যাবে শরীরে, তখন এটাকে বলা হয় সেন্ট্রাল বাচ্চাদের। দিস ভেরি ডেঞ্জারাস ওয়ান। তখন এটা হলেই আমরা চিন্তা করতে থাকি বাচ্চা দিয়ে তাকে তার কার্ডিওপালমোনারি কোনো সিনড্রোম, কার্ডিও মেটাবলিক কোনো সিনড্রোম হচ্ছে কিনা। হোয়াট ইজ দ্য কার্ডিও মেটাবলিক সিনড্রোম? যখনই আমার বাচ্চার দেখা যাবে ওবেস হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করি বাচ্চার শরীরে চর্বিটা বেড়ে গেল কিনা, লিভারে চর্বি জমা হলো কিনা, লিভারে চর্বি জমা হয়ে ধীরে ধীরে এটা ফাইব্রোসিস বা সিরোসিসের দিকে চলে যাচ্ছে কিনা, লিভারে যেমন চর্বি জমা হয়, পাশাপাশি রক্তে চর্বি জমা হলো কিনা, হার্টে স্ট্রোকের চান্স বেড়ে যাচ্ছে কিনা, কোনো রক্তনালীগুলো চর্বি জমি গিয়ে শুরু হয়ে যাচ্ছে কিনা, এগুলা কিন্তু আমরা চিন্তা করি। হ্যাঁ, এবং দেখা যায় বাবা মা নিয়ে এসছে, বলে স্যার আমরা তো জানতাম ওর 10 বছর বয়স, ওর ছিল 45 কেজি, আপনার এখানে এসে 2 মাস পরে দেখলাম 54 কেজি। তো এতভাবে বেড়ে যাচ্ছে, আমরা তো চিন্তাই করতে পারিনি। এবং তখন বাচ্চাটার দিকে তাকিয়ে আমরা দেখি গলাটা 4-5টা কালো হয়ে গিয়েছে।
তো মা বলছে যে ওর গলাটাও আমরা দেখছি, আমরা বাইরের শরীরটা দেখতে পাচ্ছি না, গলাটাও দেখছি কালো হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলে থাকি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। তো এটা একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কারণ, মানে সে মোর প্রন টু ডেভেলপ টু ডায়াবেটিস। তখন আমরা কিন্তু সুযোগ আছে, তখন মাটাকে বলি মা শুধু কি এখানে, ছেলেটাকে জিজ্ঞেস করি একটু বগলের তলাটা একটু, দুই পায়ের চিপাটা একটু দেখো তো ওখানেও কালো হয়ে যাচ্ছে কিনা, বলে জি স্যার আমার তো ওখানেও কালো হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসগুলি ওভারলুক, মানে মানে আমরা দেখছি না, দেখেও দেখছি না। তো বাবা মা কিন্তু নিয়ে এসছে, বললো যে অনেক তো দেরি হয়ে গেছে, অনেক ওজন বেড়ে গেছে, করণীয়টা কী বাবা মা জিজ্ঞেস করে। করণীয় কিছুই না, প্রথম 6 মাস রাখা হয়েছে, শুধু 4টা জিনিস বাচ্চা মেনে চলবে। নাম্বার 1 হচ্ছে ডায়েট, নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ, নাম্বার 3 হচ্ছে স্লিপ, নাম্বার 4 হচ্ছে স্ক্রিন। এই 4টা জিনিস। তো ডায়েট আপনি কি, কঠিন কিছুই নাই, ঘরে তৈরি খাবার, বাসায় তৈরি করা খাবার, সবজি ফ্রুটসটা বেশি খাবে, চিনি জাতীয় খাবারটা যে বলছিল অনেক কমিয়ে দিবে, অ্যাভয়েড করবে, জাঙ্ক ফুড একদম কমিয়ে দিবে, ফ্যাটি খাবারগুলা নিবে না, এবং পারিবারিক খাবারগুলাই খাবে। বাইরের অর্ডার করা, আমি আমার বাবা মাকে বলি যে বাসার দরজার বাইরের খাবার খাওয়া যাবে না, দরজার ভেতরে যে খাবার তৈরি হচ্ছে আপনার সুনিপুণ হাতে, সে খাবারই আপনাকে খেতে হবে। এটা হচ্ছে মূল কথা। তা ডায়েট, এরপরে আসেন এক্সারসাইজ। স্পেসিফিক এইজ ওয়াইজ ভাগ করা আছে, যেমন প্রতিদিন কত স্টেপ দিবে, বলাই হয়েছে যে 10 থেকে 12,000 স্টেপ পার ডে তাকে করতে হবে। এবং বিশেষ করে আমি ওল্ডার চিলড্রেন অ্যাডোলেসেন্টের কথা বলছি। এবং এই যে এক্সারসাইজ যে খুব ভিগোরাস এক্সারসাইজ করতে হবে, ইটস নট লাইক দ্যাট। তবে আমরা ভালো এক্সারসাইজ হিসাবে সুইমিং, সাইক্লিং, তারপরে রোপিং যেটাকে আমরা বলে থাকি, অ্যাক্টিভিটি এগুলা করতে পারে। আমাদের এখানে সুইমিংয়ের অপশন নেই, সুইমিং করার জন্য বিভিন্ন জায়গা আছে যেখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন ওখানে ভর্তি করা যায়, ভর্তি করে দিতে পারে। তারপরে রেগুলার এক্সারসাইজ হয় না, ইটস ভেরি ব্যাড। আপনার সকালে উঠে হাঁটতে পারে, দৌড়াতে পারে, বা আমরা যদি একটু 20 মিনিট সাইক্লিং করে নিলাম, দ্যাটস এনাফ না। সো এই স্টেপ দিন শেষে যেন তার 10 থেকে 12,000 স্টেপ পার ডে হয়, এদিকে খেয়াল রাখা। আসেন এরপরে স্লিপ। আমরা 8টা থেকে 9 ঘন্টা একজন স্বাস্থ্যকর মানুষের, একটা স্বাস্থ্যকর বাচ্চার ঘুমানো খুব জরুরি। কিন্তু যার রাতটাই হয় দেরিতে, যার রাতটাই হয় স্ক্রিনের সাথে, যার রাতটাই হয় আপনি জানেন যে, তো সে তার তো ভালো নেই, সকালে আর্লি উঠে গেছে, রাত্রে 7-8 ঘন্টা কিন্তু ঘুম হলো না, তাহলে স্ট্রেস কিন্তু বাচ্চার বেড়ে যাচ্ছে। এরপরে আসেন স্ক্রিন মানে কিন্তু খুব চমৎকার দেখে মনে হবে, স্ক্রিন তো একটা সহজ জিনিস, এই স্ক্রিন সবচেয়ে জটিল জিনিস এখন বর্তমান সময়ে। ফ্যামিলি বন্ডিং কমিয়ে দিচ্ছে স্ক্রিন, হ্যাঁ, যেটা ছিল। তো সেই স্ক্রিন কোথায় কোথায়, কম্পিউটারে পাচ্ছি, মোবাইলে পাচ্ছি, ল্যাপটপে পাচ্ছি, লটস অফ বিভিন্ন গেমসে খুঁজে পাচ্ছি আমরা। সেই গেমস টিভির স্ক্রিনে করা যায়, কম্পিউটারের স্ক্রিনে করা যায়, মোবাইল স্ক্রিনে করা যায়। তো এইটারও কিন্তু স্পেসিফিক বয়স ভিত্তিক বলছে কোন বয়সে কে কতক্ষণ স্ক্রিন করবে, এই স্ক্রিন ইউজ করবে, এটার ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। আসেন আমরা জেনে নেই, 2 বছরের নিচে নো স্ক্রিন, 2 বছর থেকে 5 বছর আপনি 30 মিনিটস পার ডে, 5 বছর থেকে 12 বছর আপনি 60 মিনিটস, 12 বছরের উপরে 2 আওয়ার্স। এই যে আপনি খুব হাইয়েস্ট 2 আওয়ার্সের উপরে স্ক্রিন ইউজে, এবং একসাথে অনেকক্ষণ 30 মিনিট 40 মিনিট স্ক্রিন ইউজে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু স্যার চোখের পাওয়ার জনিত সমস্যা নিয়ে, ছোট বাচ্চারা চোখের পাওয়ার জনিত সমস্যায় ভুগছে না, ছোট বাচ্চাদের পাওয়ার জনিত সমস্যায় ভোগার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। আজকে আপনি সংসারের কাজে ব্যস্ত, আপনি চাকরিতে যাবেন, আপনি 3টা কাজ শেষ করে রান্নাটা একটু বাকি, আবার একটু ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে, তাহলে বাচ্চাটা তো ডিস্টার্ব করলে আপনি এটা পারবেন না। আপনি বাচ্চাটাকে ট্যাব দিয়ে বসিয়ে দিয়ে আপনি কাজগুলো করছেন, তাহলে ওকে তো আমরাই ঠেলে দিচ্ছি। কাজে সবাই আমার কাছে এসে বলে যে স্যার কীভাবে, ও তো স্ক্রিন ছাড়া থাকে না। আমি বললাম আপনি কি স্ক্রিন ছাড়া থাকেন? তো বলে স্যার তাহলে করবো কি? বলে কিচ্ছু করতে হবে না। আপনি যেমন ওই ডিজিটাল মোবাইলটা বাসার দরজার বাইরে ব্যবহৃত হবে, বাসায় টিপ মোবাইল থাকবে, আপনি টিপ মোবাইল ব্যবহার করেন, আপনার বাচ্চা 2-3 মিনিট টিপে এটা রাখবে না, ফেলে দেবে। তাহলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনার ছেলেবেলার কথা মনে আছে কিনা জানি না, যখন এইসব দিনরাত্রি নাটক চলতো, সপ্তাহে 1 দিন করে নাটকটা আসতো, পরীক্ষা থাকলে কিন্তু মা নাটকটা দেখতো না, কারণ মা বলতো আমি দেখলে তো ওরও দেখতে ইচ্ছা করবে, টিভি চলবে না বাসায়। ছোটোবেলায় আপনি এভাবে বড় হয়েছেন আমি জানি, কিন্তু এই স্যাক্রিফাইসটা মনে হয় প্যারেন্টসদের মধ্যে, বাবা মার মধ্যে কমে যাচ্ছে। আপনাকে তো এসে আপনার আজকে ওই সিরিয়ালটা ওই সময় দেখতেই হবে, কিন্তু ওই সময় বাচ্চার পরীক্ষা আছে কিনা, বাচ্চা স্ক্রিনে অভ্যস্ত হয়ে যাচ্ছে কিনা, আজকে সারাদিনে স্ক্রিনটা বেশি ব্যবহার করেছে কিনা, এটা কিন্তু আমরা খোঁজ নিচ্ছি না। কাজেই সেই স্যাক্রিফাইসের জায়গাতে লাইফস্টাইলের জায়গাতে আসলে অনেক পরিবর্তন এবং অনেক কিছু করার সুযোগ আছে। আমরা আলোচনায় ফিরবো একটি ছোট বিরতির পরে।
প্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। ফিরে আসছি বিরতির পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন দুজন স্বনামধন্য চিকিৎসক। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার রহমাতুল বারী, মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, শিশু পুষ্টি, লিভার ও পরিপাক তন্ত্র বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতি শেষে আপনাদের দুজনকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমরা যেই প্রসঙ্গে ছিলাম, স্যার ইতোমধ্যে বাচ্চাদের বিষয়টা নিয়ে খুব চমৎকারভাবে বলেছেন। আপনি কি এর সাথে যুক্ত করে কিছু বলতে চান? বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ। আমরা যদি বাচ্চাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে না পারি, আমার দেশ সাফার করবে, আমরা সাফার করব। কাজে বাচ্চাদের দিকে যথেষ্ট পরিমাণে নজর দেওয়ার দরকার আছে আমাদের, যে ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমরা বাচ্চাদেরকে সময় দেই না, বাচ্চাদেরকে সময় দিতে হবে। আমরা তো আমাদের আদর্শে বাচ্চাকে তৈরি করব। নিশ্চয়ই আমার বাসা যে টেক কেয়ার করছে, কেয়ারটেকার, তার আদর্শে আমার বাচ্চাকে তৈরি করব না, কিন্তু তাদের হাতে ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। তো এতে তো হবে না। আমাকে তাদেরকে বোঝাতে। আরেকটা জিনিস হলো, আমি কিন্তু আমার সন্তানকে কখনো খুব বেশি মাত্রায় উপদেশ দিইনি। আমি ওদের সঙ্গে বন্ধু ছিলাম। উপদেশ দিলে কিন্তু তারা সেটা নেবে না, তাদের খেলার ছলে সব কিছু শেখাতে হবে, এবং তাদের যে কাজ তারা করছে ওর ভেতর থেকে ভালোটাকে খুঁজে বের করে নিয়ে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমরা কিন্তু বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করি না, আমরা শুধু তাদের খারাপ দিকটা তুলে ধরি, খালি উপদেশ দিতে চেষ্টা করি। এটা কিন্তু খারাপ। বাচ্চাদের সাইকোলজি বুঝতে হবে, বাচ্চাদের সাইকোলজি বুঝে তাদের ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি কখনোই মনে করি না যে আমি একজন শচীন টেন্ডুলকারের মতো মেধাবী, ঠিক আছে? কাজেই একটা বাচ্চা যে খেলাধুলাকে পছন্দ করে, খেলাধুলা করবে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষটা ভালো হবে, ওই কাজটা সে মনোযোগ দিয়ে করবে। কাজেই সব কাজে তাদের উৎসাহিত করা, তাদেরকে বাধাগ্রস্ত করাটা খুব সঠিক না মনে হয়। বাধাগ্রস্ত করলেই বাচ্চারা কিন্তু জেদি হয়ে ওঠে, এটা খেয়াল রাখতে হবে। সবসময় তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করলে পরে বাচ্চারা ভালো থাকবে। আর বাচ্চাদেরকে সময় দিতে হবে। উনি যেটা বারবার বলেছেন, এটা আমি ভীষণভাবে মনে করি, বাচ্চাদের সময় দিতে হবে। সময় যদি না দিই, ওরা সেইভাবে গড়ে উঠবে না। আর এই জাঙ্ক ফুড ওরা কি চিনে? আমরা চিনিয়েছি। ইদানিং দেখেন, এত রেস্টুরেন্ট, কোথাও সিট খালি পাওয়া যায় না। আমাদের ছোটোবেলায় কি এগুলো ছিল? আমরা ঘরের খাবার খেয়েই তো অভ্যস্ত হয়েছি। আমাদের সবার কাছে সেরা রাঁধুনিকে আমাদের মা। তার খাওয়াটা আমার জিহ্বায় টিউনিং তৈরি করেছে। আর এখন বাচ্চাদের তা তো হচ্ছে না। আমাদেরকে ব্যাক টু দ্য নেচার, আবার সেই পুরোনো দিনের সব কিছু আমরা পারবো না, কিন্তু যতটুকু সম্ভব ওই নিয়মগুলোর মধ্যে ফিরে যেতে হবে। এগুলো আধুনিকায়ন না, এগুলো অতি আধুনিকায়ন, যেটার ক্ষতিকর প্রভাব অনেক বেশি। ইতোমধ্যেই কিন্তু আমরা সেটার ফলগুলো আসলে দেখতে পাচ্ছি, ভেরি ভিজিবল। ঠিক আছে স্যার, আপনার কাছে আসবো। আমি একটু স্যার কাছে আসি, যে বাচ্চারা প্রায় সময় দেখা যায় যে পেটে ব্যথার অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসে, বা অনেক ক্ষেত্রে বাবা মায়েরাও বুঝতে পারেন না যে তাকে চিকিৎসকের কাছে নেওয়া প্রয়োজন। পেটের ব্যথা আসলে কতটুকু অসহনীয় হলে তখন আপনাদের কাছে তারা যায়? আচ্ছা, চমৎকার প্রশ্ন। একটা বাচ্চার যে পেটে ব্যথা হয়, এই পেটে ব্যথা একটা প্রায় 100টা বাচ্চার মধ্যে 70 থেকে 80টা বাচ্চার পেটে ব্যথার কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বাস্তবতা হচ্ছে বাবা মা এই জিনিসটাকে সম্পূর্ণ ইগনোর করে যান। একটু খেয়াল করবেন, আপনার একটা রিকশালও যদি তার বাচ্চাটা একটু পাতলা পায়খানা করতে থাকে, সে এতটুকু অ্যাওয়্যার, সে কিন্তু ফার্মেসি থেকে একটা ওরস্যালাইন নিয়ে বাড়িতে যায়, গিয়ে ওরস্যালাইন, আমরা এটা হয়তো আমাদেরই সফলতা, যেটা আইসিডিআরবির প্রযুক্তি ছিল, যেটা তৈরি হয়েছে এবং সবাইকে সচেতন করা হয়েছে যে পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন, ইটস এ ভেরি গুড ওয়ান। কিন্তু পিএইচডি করা বাবা মা সকালে উঠেই অফিসে চলে যাচ্ছে, বাচ্চাটা 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, পায়খানা করছে না, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। বাচ্চাদের পেটে ব্যথার 100টা বাচ্চার মধ্যে 70টা বাচ্চার পেটে ব্যথার কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। দেখবেন আপনার বাচ্চাটা যখন 3 বছর, 3.5 বছর, 4 বছর, এই বাচ্চাটা যখন পটি করছে, দাঁড়িয়ে পটি করছে, বসা তো দূরের কথা, শুয়ে পটি করছে, 3.5-4 বছর হয়ে গেছে, প্যাম্পার্স পরা পটি করছে।
তো আমার কাছে যে পেশেন্টরা আছে তাদের 90%ই যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জিজ্ঞেস করলে বলে স্যার ও তো বসে না। তো আমি তখন জিজ্ঞেস করি আপনি বসা কার কাছে শিখেছেন? টয়লেট ট্রেনিং যেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। তো তখন বলে যে, আমি বললাম যে তাহলে আপনি যার কাছে শিখেছেন বাবা মা, তাহলে ও কার কাছে শিখবে? বলে আমরা তো চেষ্টা করি, ও বসে না। আমি বললাম ও কেন বসবে মা? ওর তো ভয় লাগে। দিনের পর দিন বাচ্চাটা শক্ত পায়খানা করতে করতে পায়খানা রাস্তায় ব্যথা হয়, পায়খানার মধ্যে ভয় জন্মিয়ে গিয়েছে। মাঝে মাঝে কি মা রক্ত এসেছে? বলে হ্যাঁ মা, মাঝে মাঝে আমার বাচ্চার পায়খানার সাথে রক্ত আসে। যখন খুব শক্ত হয়ে যায় তখন কুদতে থাকে, তখন দেখা যায় যে আমাদেরই চোখ দিয়ে পানি বের হয়ে যায় এটা দেখে, আর বাচ্চার তখন রক্ত আসে। তাহলে মা এটা তো একদিনের কাহিনী নয়। বলে জি স্যার, এটা তো প্রায় 1.5 বছর 2 বছর থেকে আমার বাচ্চাটা এইভাবে করছে। তো এই কারণে বলতে চাওয়া, বাড়িতে নানি দাদি আছে, তা আপনি বাবা মা যে সবাই অ্যাওয়ার না তা না, তারাও কিন্তু চায় বাচ্চাটা বসে বাথরুম করুক। নানি দাদির আদর তো অনেক বেশি, না ও কিছু বলতে জানো, যেভাবে খুশি এভাবে বাথরুম করবে। তার মানে একটা, তখন আমি বাবা মাকে মাঝে মাঝে দাঁড় করে বলে আসেন আমরা একটু দাঁড়াই। বলে কেন স্যার? বলে আসেন না, দুজনেই দাঁড়াই। আমি বলে আসেন আমরা এখন চেষ্টা করি, দেখি কোনো ডিফিকেট করা যায় কিনা, আসেন জোরে একটু কুতুন দিই আমরা। তো বাবা মা অবাক হয়ে যায় এবং তখন রিয়েলাইজ করতে পারে না স্যার এটা তো সম্ভব না। দিনের পর দিন আপনাদের চোখের সামনে আপনার বাচ্চাটা হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমের এক কোণে গিয়ে 2 পা কেচির মতো প্যাচ দিয়ে দাঁড়িয়ে বাথরুম করছে, আপনিই বলেন স্যার এটা তাকিয়ে থাকা যায় না, কি কষ্টের। তা আপনি এতদিন যাবৎ, বলে স্যার আমি বললাম যে ও কী খায়? বলে স্যার ও তো খুব পছন্দ করে মুরগির মাংসটা, ওর খুব পছন্দ, ও মুরগির মাংসটা 2 টুকরা 3 টুকরা খেয়ে ফেলে। আমি বললাম সবজি? বলে সবজি তো একদম খায় না স্যার। তাহলে আমার পায়খানাকে নরম করবে কে? তা আমি বললাম যে আমার তো ছোটোবেলায় মনে পড়ে আমার মা তার রান্না করার নাকন নিয়ে দাঁড়িয়ে থাকতো, মাছ মাংসে হাত দিলেই বলতো যে সবজির বাটি শেষ হয়েছে, ওখানে হাত দিলি কেন? তো এই বাবা মাদের আমরা কোথায় পাবো? মানে ফাইবার সমৃদ্ধ খাবার। ইয়েস, তাহলে আমার ফ্রুটস খেতে হবে, ফ্রুটসের চল যেন উঠেই যাচ্ছে। ফ্রুটস মানে একটা বলা হচ্ছে যে ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় না, দেশের সিজনাল ফ্রুটস কিন্তু পাওয়া যাচ্ছে, ওই বেসিজনের ফ্রুটস না, যখন যেটা সিজন। যখন সফেদা পাওয়া যাচ্ছে সফেদা, যখন তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ, যখন পেয়ারা পাওয়া যাচ্ছে পেয়ারা, যখন এখন বড়ই পাওয়া যাচ্ছে বড়ই, তার মানে পাওয়া যাচ্ছে। কিন্তু সিজনাল ফ্রুটসগুলো আগে বাবারা কিন্তু বাইরের থেকে আধা কেজি হোক 1/4 কেজি হোক নিয়ে আসতো বাসায়, যে ওরা সিজনাল ফ্রুটসের সাথে পরিচিত হোক। এই চলটা উঠে যাচ্ছে। চল তো এখন মোবাইল আর একটা অ্যাপের মধ্যে, যে অ্যাপ দিয়ে চাপ দিলেই খাবার চলে আসতেছে, খুব ইজি অ্যান্ড সিম্পল। বাবা মাও দেখতেছে আমাদের তো আর কষ্ট করা লাগছে না, আমাদের দোকানে যাওয়া লাগছে না, বাসায় খাবার দিয়ে যাচ্ছে। কাজে কোষ্ঠকাঠিন্য এতটাই জরুরি যে বাচ্চার গ্রোথ পর্যন্ত হ্যাম্পার করছে, পায়খানা রাস্তা ফেটে যাচ্ছে, পরে পেডিয়াট্রিক সার্জন বা শিশু সার্জনের কাছে যেতে হচ্ছে এটা সমাধানের জন্য। তো কাজেই কোষ্ঠকাঠিন্যর বাচ্চারা এমন থাকে প্লেফুল, দৌড়াদৌড়ি, লাফালাফি, ও তো রোগী না, ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে আসবে? বাবা মায়ের অনেক ক্ষেত্রে এটা বুঝতে পারেন না, খুব জরুরি, ইগনোর করা যান। খুব জরুরি। আমি একটু স্যারের কাছে আসবো, যে আমরা একটা সময় যে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে সেগুলোকে ভাবতাম যে বয়সের সাথে এটার একটা বড় সম্পর্ক ছিল, বাট এখন কিন্তু আমরা অনেক ইয়াং অ্যাডাল্টস দেখতে পাচ্ছি যে 30 বছর বয়স হয়তো বা 25 বছর বয়স, তারা কিন্তু হার্ট অ্যাটাক বা তারা বিভিন্ন এই ধরনের মানে মরবিড সিচুয়েশনগুলো নিয়ে আসছে। তো এই যে একটা পরিবর্তন, এটা আসলে কেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন। ইদানিং খুব অল্প বয়সে আমরা দেখছি হার্ট অ্যাটাক হচ্ছে, ডায়াবেটিস ধরা পড়ছে। কারণটা কি? কারণ হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমি সত্যিকার অর্থে বলি, আমরা ব্রেইন বলি, আই বলি, হার্ট, কিডনি, এগুলো যে রিস্ক ফ্যাক্টর প্রধানত কিন্তু পাঁচটাই মডিফায়াবল। একটা কি? প্রথম কথাই হলো ডায়াবেটিস, একটা টোব্যাকোর থেকে আমাদের দূরে যেতে হবে। টোব্যাকো 1 নম্বর রিস্ক ফ্যাক্টর। 2 নম্বর হলো ডায়াবেটিস, 3 নম্বর হলো হাই প্রেশার, 4 নম্বর হলো ডিসলিপিডেমিয়া, অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, অ্যান্ড 5 নম্বর হলো ওবেসিটি। 5টা কিন্তু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, প্রত্যেকটি মডিফাই করা সম্ভব। তো এটা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে আমরা এগুলোয়। আর এর সঙ্গে অ্যাডিশনাল কী আছে? ফ্যামিলি হিস্ট্রি, যেটা মডিফাই করতে পারি না। সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের এখন তো বসা কাজ করছি, হাইটেক জব করছি, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, কিছুই নাই। স্যার আমরা একটা ছোট ফোন কল নিয়ে আসছি, আমাদের সাথে ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আহসান আলী বলছি। আমি জানতে চাচ্ছিলাম যারা দৌড়াদৌড়ি করেন
যাদের তারা যদি সকালবেলা যদি কেউ দৌড়াদৌড়ি করেন, সেক্ষেত্রে তার নন ডায়াবেটিক বা ডায়াবেটিক উভয় পেশেন্টের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কতটুকু? আচ্ছা দর্শক ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি যে হঠাৎ করে গ্লুকোজ কমে যাওয়ার খুব রিস্ক আছে চমৎকার কিনা। একটা প্রশ্ন, খুব চমৎকার প্রশ্ন এবং সময়োপযোগী প্রশ্ন। আমরা প্রায়শই, আমি যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম, প্রায়শই দেখতাম সকালবেলা সংসদ ভবনের সামনে দৌড়াদৌড়ি করছিলেন লোকজন, মর্নিং ওয়াক, হার্ট অ্যাটাক নিয়ে চলে এসছে। আমরা ভুলে যাই আমাদের শরীরের সবচেয়ে লেজি অর্গান কোনটা, দ্যাট ইজ দ্য হার্ট। এটা কিন্তু আমরা 0.8 সেকেন্ডের সাইকেল ধরলে পরে 0.5 সেকেন্ড সে বিশ্রাম নেয়, রিল্যাক্স করে, আর 0.3 সেকেন্ড কাজ করে। এই লেজি অর্গানটা ঘুমের মধ্যে কিন্তু ঘুমিয়ে যায় প্রায়, ঠিক আছে? কাজে আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে হাঁটতে বেরিয়ে গেলাম, এটা কিন্তু ঠিক না। হার্ট তখনও কিন্তু রেস্টে আছে। কাজে এই জন্য আমরা বলি সকালে হাঁটতে যাওয়ার আগে আপনাকে ওয়ার্ম আপ করতে, ওয়ার্ম আপ না করে এটা করা যাবে না। মানে হার্ট রেট একটু বাড়িয়ে নিয়ে তারপরে করতে হবে, নাহলে হবে না। এই জন্য আমরা কিন্তু সকালে হাঁটাটা খুব নিষেধ করি না, কিন্তু এনকারেজও করি না। আমরা বলি বিকেলের দিকে হাঁটাটা ভালো, তারপরে সকালে হাঁটা যাবে আফটার ওয়ার্মিং আপ। এটা খেয়াল রাখি। ইয়াং গ্রুপের মধ্যে ইদানিং প্রচুর পরিমাণে, একটা তো স্মোকিং আছেই, এটা কেন যেন বিভিন্ন লেভেল থেকে চেষ্টা করার পরেও স্মোকিং লেভেল কিন্তু কমছে না। এটা সরকারের ক্ষেত্রে স্ট্রং পদক্ষেপ নেওয়া দরকার। সরকারের যুক্তি হলো যে এখানে প্রচুর পরিমাণে রেভিনিউ আসে, কিন্তু রেভিনিউ যা আসে এর জন্য খরচটা তার থেকে আরও বেশি হয়, ইকোনমিক বার্ডেন আরও বেশি। জি, তাই স্মোকিংয়ের জন্য ব্যাপার, এটা নিয়ে আমি অনেক বিভিন্ন জায়গায় করেছি। দ্বিতীয় যেটা, সেটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের কোনো সুযোগই নাই, করছি না, এটা করতে হবে। 3 নাম্বার, ইয়াং গ্রুপ এখন কম্পিটিশনের রেসে আছে, যে কারণে তাদের লাইফ হ্যাজ বিকাম স্ট্রেসড। এখানেও কিছু রিল্যাক্সেশন দরকার আছে। আমি সাধারণত একটা কথা বলি, কর্পোরেট জবে যারা করে বা করে, তাদের দেখা যায় কন্টিনিউয়াস বসে কাজ করছে, ব্রেন ওয়ার্ক করছে, কম্পিউটার কাজ করছে। কিন্তু একটা সাইকেল যদি আমরা মেনটেন করি, ধরেন 1 ঘন্টা ব্যাংকে কাজ করছে, বসে কাজ করছে, 1 ঘন্টা সাইকেল করি, আমরা 55 মিনিট বসে থাকলাম, কাজ করলাম, 5 মিনিট উঠে হাঁটবো। হাঁটা মানে হাঁটা, এই টেবিল থেকে ওই টেবিল না, হাঁটলাম, আবার 50 মিনিট কাজ করলাম, আবার 5 মিনিট হাঁটলাম। তাহলে এটা যদি আমরা এটা করি, 110 মিনিট বসে কাজ করলাম, 10 মিনিট হাঁটলাম, তাহলে কিন্তু হবে না। এইটাকে করতে হবে। এই যে মোবিলিটিতে থাকা, স্ট্রেস রিলিভ হয়, ফিজিক্যালটাও যে আমাকে স্টিফ হয়ে যাচ্ছে সেটাকে অনেকের পোস্টার জনিত সমস্যা অনেক থাকে, কিছু সমস্যা, অনেকগুলো থেকে এটা করতে হবে, নাহলে হবে না। কারণ স্টিফ হয়ে বসে থেকে এটা কাজ করা যাবে না। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস, সেটা রিল্যাক্সেশন, এটা তো গেল। রিক্রিয়েশন, আমাদের দেশে কিন্তু রিক্রিয়েশনের খুব ভালো ব্যবস্থা আছে, সব রিসোর্ট যাচ্ছি আমরা, ওখানে যে কি আমাদের দেশি কালচার ব্যবহার করছি তাও না। অ্যাকচুয়ালি রিক্রিয়েশন সুস্থ সংস্কৃতি, সুস্থ বিনোদন, এগুলো হতে হবে। তার মধ্যে অসুস্থতা, এই অসুস্থ বিনোদন কিন্তু আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ভীষণভাবে। আমি অনেক আগে কোনো এক টিভি চ্যানেলে বয়ঃসন্ধির উপর একটা প্রোগ্রাম করেছিলাম। বয়ঃসন্ধিটা আমাদের খুবই প্রয়োজন। বয়ঃসন্ধির সময় আমরা সমানভাবে অ্যাড্রেস করছি না। তো এই সময় একটা বাচ্চার কিন্তু মননটা তৈরি হয়, সে নিজের হিরো খোঁজার চেষ্টা করে। তাই হিরোটা কাকে খুঁজবে? আমার পাশে একটা সন্ত্রাসী খুবই করছে, তো সে তো ওইটাকে তাকে হিরো হিসাবে নেবে। তো অল্টারনেট কিছু দাঁড় করাতে হবে। তো আমরা কি তা করছি? আমরা তো করছি না। টিভিতে আমরা এখন এই খেলার, আমরা মোবাইলে খেলছি, কি খেলছি ম্যাক্সিমাম গোলাগুলি। একটা বাচ্চাকে বার্থডেতে গিফট দিচ্ছে কি? অস্ত্র। আমরা যদি একবার চিন্তা করে দেখি এটা কি উচিত কিনা, এই ধরনের গিফট দেওয়া বা এই ধরনের গিফটে বাচ্চাকে অভ্যস্ত করে তোলা, তো ভবিষ্যতে সে তো অস্ত্র নিয়েই কাজ করবে, তাই না? কাজেই আমাদের কিনে খেলবে না, মানে বাচ্চার যে মনস্তাত্ত্বিক যে বিকাশ, সেটাও তো নির্ভর করছে খুবই প্রয়োজন, শৈশবে কিভাবে সময়টা খুবই প্রয়োজন। আমাদের হাতে সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমাদের আজকের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যে কথাগুলো বললেন, খেয়াল করে দেখবেন যে শিশু থেকে বৃদ্ধ সকলের ক্ষেত্রেই কিন্তু আমাদের খাবার, আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটুকু আসলে হচ্ছে এবং আমরা কতটুকু ঘুমাচ্ছি, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে আমাদের সুস্থ থাকা এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা কতটুকু সুস্থভাবে বেড়ে উঠবে সেই বিষয়টিও কিন্তু ভাববার সময় হয়েছে। বিশেষ করে আমরা যারা অভিভাবক এবং আমরা যারা বাবা মা আছি, আমরা চাই যে সকলে সুস্থ থাকবো এবং সবাই মিলে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আজকের পর্ব থেকে এখানেই বিদায় জানিয়ে আজকেই চলে যাচ্ছি। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।